আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। এটি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি কমার্সের 4টি বিভাগে দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 2টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। আমার বই থেকে একজন শিক্ষার্থী যদি 2টি ফরম্যাটে মাত্র 2টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই ওদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। সেক্ষেত্রে হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? এক কথায়, যে গাণিতিক সূত্রের মাধ্যমে ব্যবসায়ের মোট সম্পত্তি ও মোট দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে আধুনিক হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ সম্পর্কে বিভিন্ন লেখকের উক্তি এবং বিস্তারিত আমি আমার বইয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি। আমার বইটা সংগ্রহ করে আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এখন আসুন, হিসাব সমীকরণকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটাকে ভেঙে আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন অ্যাসেট সমান সমান লায়াবিলিটি হলো এক্সটার্নাল লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি হলো ইন্টারনাল লায়াবিলিটি। এক্সটার্নাল লায়াবিলিটি ভাঙলে এখান থেকে আমাদের 3টে আইটেম বের হবে: অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল এবং আনআর্নড রেভিনিউ। আর ওনার্স ইকুইটি, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমাদের 6টা আইটেম আসবে। তার মধ্যে 3টা আইটেম প্লাস হবে ক্যাপিটালের সাথে আর 3টা আইটেম মাইনাস হবে। যেমন ওপেনিং ক্যাপিটাল, এর সাথে প্লাস হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। এটি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি কমার্সের 4টি বিভাগেই দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 2টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই 2টি ফরম্যাটে মাত্র 2টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি যে গাণিতিক সূত্রের মাধ্যমে ব্যবসায়ের মোট সম্পত্তি ও মোট দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে আধুনিক হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণ সম্পর্কে বিভিন্ন লেখকের সংজ্ঞা এবং বিস্তারিত আমি আমার বইয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি। আমার বইটা সংগ্রহ করে আপনারা এটা একটু পড়ে নেবেন। এখন আসুন, হিসাব সমীকরণকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। প্রথমত আমরা হিসাব সমীকরণ প্রকাশ করতে পারি অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটি এটা হলো এক্সটার্নাল লায়াবিলিটি, বাইরের দায়। ওনার্স ইকুইটি এটা হলো ইন্টারনাল লায়াবিলিটি, অভ্যন্তরীণ দায়। এখন এক্সটার্নাল লায়াবিলিটি আমরা বিশ্লেষণ করলে 3টে আইটেম পাই। পরের লাইন আমরা এটা লিখেছি যে অ্যাসেট ইকুয়াল, এতে এখানে অ্যাসেট বোঝানো হয়েছে। এক্সটার্নাল লায়াবিলিটি 3টা: অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল এবং আনআর্নড রেভিনিউ। ইন্টারনাল লায়াবিলিটি, এটা যদি আমরা বিশ্লেষণ করি এখানে আমাদের 7টা আইটেম আসবে। প্রথম আইটেম ওপেনিং ক্যাপিটাল প্লাস অ্যাডিশনাল ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস রেভিনিউ। এই 4টা আইটেম প্লাস হয়। এখান থেকে 3টে আইটেম মাইনাস হয়। যেমন লস, এটা মাইনাস করতে হয় ওনার্স ইকুইটি থেকে। এক্সপেন্স হলে মাইনাস করতে হয়, ড্রয়িং উত্তোলন হলে মাইনাস করতে হয়। তাহলে 7টা আইটেমের মধ্যে 3টা মাইনাস হয় আর 4টা প্লাস হয়। সেক্ষেত্রে তাহলে আমরা অ্যাকাউন্ট ইকুয়েশনটা বিশ্লেষণ করলাম। এবার আসুন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সমস্ত থিওরিগুলো আমি খুব সুন্দরভাবে সহজ ভাষায় উপস্থাপন করেছি। বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছে। যেমন প্রশ্ন 15 সালে এসেছে, আধুনিক হিসাব সমীকরণ কি ব্যাখ্যা করো। হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের ব্যাখ্যা করো, এভাবে প্রশ্নটা অবলিক আসতে পারে। 15 সালের প্রশ্ন। এরপরে আসেন 16 সালে যে প্রশ্নটা এসেছে, 2000 সালে এই প্রশ্নটা এসেছে, হিসাব সমীকরণের উপর 4টি কাল্পনিক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো। সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এগুলো আমার বই থেকে আপনারা একটু পড়ে নেবেন। 3 নম্বর প্রশ্ন, মৌলিক হিসাব সমীকরণ কি, এর প্রক্রিয়া বর্ণনা করো। মৌলিক হিসাব সমীকরণের উপাদানগুলোর বর্ণনা দাও। 16 সালে এটা এসেছে, 2002 সালে এসেছে, 2004 সালে এসেছে। কি হবে হিসাব সমীকরণ? হিসাব বিজ্ঞানের মূল তত্ত্বের সঙ্গে যুক্ত, বিশদভাবে বর্ণনা করতে হবে।
2004 সালে প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, যেমন মৌলিক হিসাব সমীকরণের বর্ণনা দাও এবং সম্পদ দায় মালিকানা সত্ত্বের অর্থ ব্যাখ্যা করো। অবলিক দিয়ে আমি প্রশ্ন দিয়েছি যে 3-4টা প্রশ্নের একটা উত্তর জানা থাকলে এই 3-4টে প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। এভাবে আমি বিস্তারিত আমার বইয়ে খুব সুন্দরভাবে 2019 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছি সহজ ভাষা দিয়ে। তো এইটা আমার বই সংগ্রহ করে আপনারা এই থিওরিগুলো পড়ে নিতে পারবেন। এখন আসুন, অঙ্ক শিকার সহজ পদ্ধতি এবং অভিনব কৌশল হলো ফরম্যাট। এই ফরম্যাট আবিষ্কারক আমি। ফরম্যাট আবিষ্কার করে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজা দিয়েছি। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত 105টি বই, প্রত্যেকটা বই আমি ফরম্যাট আকারে থিওরি এবং ম্যাথমেটিক্যাল সহজভাবে সাজা দিয়েছি। তো আপনারা এমকে জামান সিরিজের বইটা সংগ্রহ করুন। আর বই নকল হয়েছে বাজারে, ইজি প্লাস হ্যান্ড নোট নামে আমার নামটা, বইয়ের নামটা নকল করেছে, এজন্য আপনারা নকল হতে সাবধান। বইটা সংগ্রহ করার সময় স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন। এখানে ফোন দিলেই ক্লিয়ার জানা যাবে কোন লাইব্রেরিতে আসে অথবা কোথা থেকে নিতে হবে। সুলভ মূল্যে আমাদের অফিস থেকে নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসে অনলাইনে পাঠানো যাবে। তো শিক্ষার্থীগণ আসুন, এখন ফরম্যাট আমি এখানে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেথড, একটা হলো টেবুলার ইকুয়েশন মেথড। আমরা আজকের ক্লাসে 1 নম্বর ফরম্যাটের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেথডটা শিখব আমাদের বই থেকে, গাণিতিক সমস্যা। দেখুন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানতে হলে প্রথমে আমাদেরকে বেসিক কনসেপ্ট নিতে হবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে আমাদের হিসাব বিজ্ঞানে 4টি। এই 4টি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আগে আমাদের ভালোভাবে জানতে হবে, তারপরে আমাদের অঙ্কগুলো করতে হবে। 1 নম্বর হলো অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা বিশ্লেষণ করলে আমরা প্রথমেই বলেছিলাম যে এক্সটার্নাল লায়াবিলিটি এটা 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, আনআর্নড রেভিনিউ। আর এর মধ্যে আমাদের ওনার্স ইকুইটি এটা আমাদের 7টা আসে। সেই 7টা হলো এখান থেকে ক্যাপিটাল প্লাস অ্যাডিশনাল ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস রেভিনিউ মাইনাস লস মাইনাস এক্সপেন্স এবং মাইনাস ড্রয়িং। এটা আমরা প্রথমেই আলোচনায় করলাম, দেখালাম। এবার আসুন দ্বিতীয়টা, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস। এই ওনার্স ইকুইটি আবার অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এটা একটা সমীকরণ। বিগিনিং ইনভেস্টমেন্ট তার মানে ওপেনিং ক্যাপিটাল, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অ্যাডিশনাল ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস ড্রয়িং। অনেক সময় কোনো একটা মিসিং ফিগার বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করা হয়। তাহলে কয়টা সূত্র হলো? 2টা। 3 নম্বর হলো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট পাওয়া যায়। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট প্রফিট বের হয়। এই সমীকরণ দিয়েও আমাদের কিছু মিসিং ফিগার দেওয়া থাকবে প্রশ্নে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্র নম্বর এবার 4-ই আসি, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন। এই দুটো যোগ করে যা হবে সমান সমান সেল প্লাস ক্লোজিং। তাহলে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইউনিট সমান সমান ইকুয়াল দিয়ে সেল ইউনিট প্লাস ক্লোজিং ইনভেন্টরি। এখানে 4টি উপাদান আছে, 4টার মধ্যে যে কোনো একটা মিসিং থাকতে পারে। তবে যেটাই মিসিং থাকুক না কেন এই সমীকরণ দিয়ে, এই একটা সমীকরণ দিয়ে আমরা বের করতে পারবো। তাই সমীকরণ নম্বর 4 সম্পর্কে আমরা ধারণা নিলাম। তো কয়টা সমীকরণ এখানে শিখলাম? 4টা। এই 4টা সমীকরণ দিয়ে আমাদের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সব শেখা যাবে। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 মিসিং অ্যামাউন্ট। এই অঙ্কটা এসেছে 2011 সাল, 2014 সাল, 2016 সাল। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। অনেক সময় দেখেছে ফিগার চেঞ্জ করে দেয়, কিন্তু কাঠামো এমনই থাকে। প্রশ্নটি বলা আছে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্ট ইন মুনিমস কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ডিটারমাইন দ্য অ্যামাউন্ট। দেখুন নাম্বার 1 দিয়ে উপরে একটা সমীকরণ দেওয়া হয়েছে। সমীকরণটা বলা আছে সেল, কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট, অপারেটিং এক্সপেন্স এবং নেট ইনকাম। খেয়াল করুন আমরা যে 3 নম্বর সূত্রটা শিখলাম, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট হয়, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ মাইনাস করলে নেট প্রফিট হয়। ঠিক এই সূত্রটা এখানে প্লাস মাইনাস দেওয়া নেই, কিন্তু যদি আপনার সূত্রটা জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কী হবে। তো সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট হবে, গ্রোস প্রফিট থেকে অপারেটিং মাইনাস করলে নেট প্রফিট হবে। এই তো সূত্র। কিন্তু সূত্র তো এইভাবে প্লাস মাইনাস দেওয়া নেই। যদি আপনার এই সূত্রটা দেখা থাকে আমার বই থেকে, তাহলে দেখার সাথে সাথে আপনি সহজে বুঝতে পারবেন কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে, কোথায় সমান সমান হবে। ঠিক। এখন আসুন, এখানে আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে 3টা। এই 3টা করতে পারলে বি পার্টে 4 মার্ক দিবে। 1 নম্বরে আসুন প্রথমে।
সেল দেওয়া রয়েছে ৭৫,০০০ টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই, বের করতে হবে। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার পরে তো গ্রোস প্রফিট হয়। গ্রোস প্রফিট দেওয়া আছে ২৮,০০০ টাকা। এখন গ্রোস প্রফিট ২৮,০০০ টাকা হলো, কস্ট অফ গুডস সোল্ড কত মাইনাস করার পরে, এখন কত মাইনাস করার পরে হয়েছে এটা তো আমরা জানি না, এটা বের করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট হয়, তাহলে আমরা এটা বলতে পারি সেল থেকে গ্রোস প্রফিট মাইনাস করলে কস্ট অফ গুডস সোল্ড থাকে। ক্লিয়ার? তাই আমরা ১ নম্বর সমীকরণের ১ নম্বর প্রশ্নের উত্তরটা দিব। ১ নম্বর এখানে রিকোয়ারমেন্টে কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট আছে, এখানে অপারেটিং এক্সপেন্স একটা মিসিং আছে আর কস্ট অফ গুডস সোল্ড মিসিং আছে। তাহলে আসুন অ্যান্সারটা দেখে আসি। ক্যালকুলেশন অফ মিসিং অ্যামাউন্ট, উই নো দ্যাট, আমরা জানি প্রথম প্রশ্নটা হলো কস্ট অফ গুডস সোল্ড বের করব। তাহলে আপনি খাতায় প্রথমে এটা ওয়ার্কিং করে নেবেন। কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেল মাইনাস গ্রোস প্রফিট। দেখুন সেল মাইনাস গ্রোস প্রফিট অর্থাৎ ৭৫,০০০ মাইনাস ২৮,০০০। ৭৫,০০০ থেকে ২৮,০০০ মাইনাস করলাম, কত টাকা পাওয়া গেল? ৪৭,০০০। তাহলে এই হটের এখানে ৪৭,০০০ টাকা বসবে। বাস, ফিলিং দ্য গ্যাপ, আমরা গ্যাপ পূরণ করে ফেললাম। নেক্সট আসুন ওই লাইনেই আরেকটা বলছে অপারেটিং এক্সপেন্স, এটা কত? এটা হট দেওয়া আছে। তাহলে এই হটের অ্যান্সারটা যদি আমরা এখন দিতে চাই, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পরে নিট ইনকাম হয়। যেহেতু নিট ইনকাম দেওয়া আছে, গ্রোস প্রফিটও দেওয়া আছে, তাহলে এটাও হবে গ্রোস প্রফিটের থেকে নিট ইনকাম বাদ দিলে অপারেটিং এক্সপেন্স পাওয়া যাবে। ক্লিয়ার? আরেকবার বলি, গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স সমান সমান নিট ইনকাম। এখন সমান সমানের পরে যে নিট ইনকাম আছে ওইটা যদি আমরা গ্রোস প্রফিট থেকে মাইনাস করি তাহলে অপারেটিং এক্সপেন্স পাওয়া যাবে। তাই সূত্রটা আমরা এভাবে লিখবো, অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট। তো আসুন আমরা সেটা লিখলাম ১-২। গ্রোস প্রফিট, এখানে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট। গ্রোস প্রফিটের পরিমাণ ২৮,০০০, নিট প্রফিটের পরিমাণ ১০,৮০০। তো ২৮,০০০ থেকে ১০,৮০০ মাইনাস করলে ১৭,২০০ থাকে। এটা আমাদের ফিলিং দ্য গ্যাপ পূরণ হয়ে গেল। তাহলে ১ নম্বর রিকোয়ারমেন্টের দুইটা কমপ্লিট। ২ নম্বর রিকোয়ারমেন্টে আসুন। পরিস্থিতি দেওয়া আছে সেল ১,০৮,০০০ টাকা, কস্ট অফ গুডস সোল্ড ৭০,০০০ টাকা। সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। এখানে গ্রোস প্রফিট কত হবে আমরা এখন বিয়োগ করলে পেয়ে যাব। এবার আসুন গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পরে নিট প্রফিট হয়। তো নিট প্রফিট দেওয়া আছে আর গ্রোস প্রফিট তো আগে বের হবে এখানে। তো গ্রোস প্রফিট থেকে নিট প্রফিট বাদ দিলেও কিন্তু অপারেটিং খরচ পাওয়া যায়। তো সেটা আমরা সূত্র লিখব যে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট। পূর্বের নাই। এখন আসুন আমি ২ নম্বরের দুইটা উত্তর দিব। প্রথমটা হবে গ্রোস প্রফিট। তাই লিখলাম ২-এর প্রথমটা গ্রোস প্রফিট সমান সমান সেল মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। সেল ছিল ১,০৮,০০০, কস্ট অফ গুডস সোল্ড ৭০,০০০, বাদ দিলে থাকে ৩৮,০০০। অ্যান্সার শেষ। এখন গ্রোস প্রফিট কত হয়েছে? ৩৮,০০০। আচ্ছা, ৩৮,০০০ থেকে ২৯,৫০০ বাদ দিলে অপারেটিং খরচ পাওয়া যাবে। তাহলে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট। গ্রোস প্রফিট ৩৮,০০০ মাইনাস নিট প্রফিট ২৯,৫০০, বাদ দিলে ৮,৫০০। অথবা এখানে পাওয়া যাবে ৮,৫০০। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ৩ নম্বরে ৩টে প্রশ্ন আছে, না ২টো প্রশ্ন। প্রথম প্রশ্ন সেল বের করতে হবে। শিক্ষার্থীগণ, এত সময় আমরা শিখলাম সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়। বাদ দেওয়ার পরে অবশিষ্ট যদি গ্রোস প্রফিট হয় তাহলে সেল নির্ণয় করার জন্য আমরা এটা বলতে পারি কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট সমান সমান সেল। তাহলে আমরা ৩ নম্বরের ১ দেখি, সেল সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড ৭১,৯০০, গ্রোস প্রফিট ৯৯,৬০০। যোগ করলাম, যোগ করলে ১,৭১,৫০০ টাকা আসলো। ১,৭১,৫০০, এটাই হলো সেল। ক্লিয়ার? ১ নম্বর ফিলিং দ্য গ্যাপ, ১ নম্বর পূরণ করলাম। এবার আসি লাস্ট। আমরা জানি গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ মাইনাস করার পরে নিট ইনকাম হয়। তাহলে গ্রোস প্রফিট আছে ৯৯,৬০০, অপারেটিং খরচ আছে ৩৯,৫০০, মাইনাস করার পরে নিট প্রফিট পাওয়া যাবে অবশিষ্ট। তাহলে গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, গ্রোস প্রফিট ৯৯,৬০০ থেকে ৩৯,৫০০ বাদ দিলে ৬০,১০০ টাকা, এটাই হলো নিট প্রফিট। ক্লিয়ার? এখন এই যে মিসিংগুলো আছে এটা এরকম একটা শক করবেন, করে ফিলিং দ্য গ্যাপ এখানে দিয়ে দেবেন কমপ্লিট এ টেবিল। প্রথমে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হয়েছে এই উত্তরে ৪৭,০০০ টাকা, তারপরে ১৭,২০০ টাকা। এরপরে দ্বিতীয় ২ নম্বরে গ্রোস প্রফিট সমান সমান ৩৮,০০০ টাকা, লিখলাম ৩৮,০০০ টাকা। তারপরে ৮,৫০০। ৩ নম্বরে সেল আসলো ১,৭১,৫০০,
যেটা যেটা বের করেছি লাস্টে নেট প্রফিট 60,100। ওকে, তাহলে ফিলিং দ্য গ্যাপ টেবিলে পূরণ হয়ে গেল। এই ছিল আমাদের 1 নম্বর প্রবলেম, আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1। নাম্বার নেক্সট 2 নম্বর, এটা 2012 সালে এবং 2019 সালে ফাইন্যান্স বিভাগে এসেছে। প্রশ্নটি দেওয়া আছে, ফাহিম কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অন দ্যাট ডেট, ইন্ডিকেট 31 ডিসেম্বর টোটাল অ্যাসেটের পরিমাণ এবং টোটাল লাইবিলিটি পরিমাণ। এখানে সাল দেওয়া আছে 3টা, 9 সাল, 10 সাল, 11 সাল। 9 সালে 4 লক্ষ টাকা টোটাল অ্যাসেট ছিল, লাইবিলিটি 2.5 লক্ষ ছিল। এখানে ওপেনিং এখানে বিয়োগ করলে ক্যাপিটাল পাওয়া যাবে 1.5 লক্ষ টাকা। 10 সালেও টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটি আছে, 11 সালেও টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটি আছে। এখন আসুন আমরা নিচে দেখি কি বলে। ফাহিম বিগেইন শুরু করেছিল বিজনেস অন জানুয়ারি 1, 2009 সালে উইথ অ্যান ইনভেস্টমেন্ট, সে বিনিয়োগ করেছিল 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট। এখন বলছে যে এখানে আমাদের বিনিয়োগ করেছিল ফাহিম কত টাকা? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাই ছিল তার ওপেনিং ক্যাপিটাল। এরপরে ইনস্ট্রাকশন বলা হচ্ছে, ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, অ্যানালাইসিস করে দেখতে হবে ওনার্স ইকুইটি পরিবর্তন হয়েছে ফর ইচ ইয়ার, প্রতি বছরে কম্পিউট দ্য নিট ইনকাম অর লস ফর। এখন আমাদের তৈরি করে দেখাতে হবে অনলি নিট ইনকাম অর লস, ইনকাম হয়েছে নাকি লস হয়েছে, এটাই কিন্তু প্রশ্ন। ওনার্স ইকুইটি পরিবর্তন হয়েছে, কিছু লাভ লস হয়েছে, সেই লাভের পরিমাণ কত বা লসের পরিমাণ কত, এইটুকু নির্ণয় করার জন্য আমাদেরকে এখন সমীকরণ সাহায্য নিতে হবে। ঠিক আছে, দেখুন 9 সালের 1 নম্বরে আমাদেরকে কি কি বলা হচ্ছে আগে দেখেন। 9 সালে বলছে অ্যাজুমিং ফাহিম ড্রয়িং ওয়ার 15,000 টাকা ফর দ্য ইয়ার। ধরে নিতে হবে যে ফাহিম 9 সালে উত্তোলন করেছিল 15,000 টাকা, তাহলে লাভ কত হয়েছিল সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা একটা সমীকরণের সাহায্য নিই। প্রথমে 2009 সাল লিখলাম, আমরা জানি অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন অ্যাসেট দেওয়া আছে 4 লাখ টাকা, লাইবিলিটি দেওয়া আছে 2,50,000 টাকা। এরপরে ওনার্স ইকুইটি শুরু করেছিল যখন ব্যবসা, ওপেনিং ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা, প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। এটা কোথায় দিছে? এই যে 1 লাখ টাকা এখানে সাপ্লাই দেওয়া হয়েছিল। ক্লিয়ার? লেখা ছিল 9 সালের শুরুতে তার ওপেনিং ক্যাপিটাল ছিল 1 লাখ। এর সাথে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল কোনো ইনফরমেশন আমরা পাইনি, কোনো অ্যাডিশনাল মূলধন নেই, তাহলে 0। এর সাথে নিট ইনকাম, এখন নিট ইনকাম আমরা এটা বের করবো বলে লিখে রাখলাম। ড্রয়িং বলা হচ্ছে প্রশ্নে 15,000 টাকা সে 1 বছরে উত্তোলন করেছে, তাহলে ড্রয়িংটাও লিখলাম। এখন আমরা সূত্রে মানগুলো বসালাম, এবার আমরা ক্যালকুলেশন করি। শুধুমাত্র নিট ইনকাম বাদে আর সবার মান দেওয়া আছে। এই 4 লাখ, এই 2.5 লাখ এখানে সব ব্র্যাকেটের দেওয়া আছে বলে আমরা ব্র্যাকেটটা উঠাই। প্রথমত ব্র্যাকেটের ভিতরে 1 লাখ থেকে 15,000 টাকা বাদ দিয়ে আমরা দেখালাম 85,000, আর প্লাস আছে নিট ইনকাম। এখানে ওনার সিকিউরিটি অ্যাডিশনাল 0 ছিল বলে এটা আমরা লিখলাম না। যাই হোক, এখন যে পজিশনে আসছে তৃতীয় লাইনে নিট ইনকাম কিন্তু এইভাবে আছে। এখন আমাদের 2,50,000 সাথে যদি 85,000 যোগ করা হয় তো 3,35,000 হবে। তো 3,35,000 টাকা সমান সমানে ডাইনের পাশে আছে, ওটা আমরা যদি বার পাশে নিই তাহলে প্লাসটা মাইনাস করা যাবে। তাহলে 4 লাখ মাইনাস 3,35,000 টাকা সমান সমান নিট ইনকাম। এখন আমরা বলতে পারি নিট ইনকাম সমান সমান এই পাশে 4 লক্ষ থেকে 3,35,000 বাদ দিয়েছি, 65,000 টাকা পাওয়া গেছে। অতএব 9 সালে লাভ হয়েছিল 65,000 টাকা। আশা করি বুঝতে পারছেন, খুব সহজে বুঝতে পারলেন ইনশাল্লাহ। এটা আছে 9 সালের কাহিনী ছিল। তো এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করেছিলাম এটা একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি। আমাদের বইয়ের সূত্র নাম্বার এটা ছিল 2, এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করেছি আমরা। 2 নম্বর সূত্রে কিন্তু নিট ইনকাম লেখা ছিল, তাই 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করে প্রবলেম নাম্বার 2 সমাধান করলাম। যাই হোক, 9 সালেরটা কমপ্লিট। এবার 10 সালে আসুন। অ্যাজুমিং ফাহিম মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছে 50,000 টাকা, অ্যান্ড হ্যাড নো ড্রয়িং 2010 সালে। 10 সালে কোনো উত্তোলন করে নাই, তো উত্তোলনের জায়গায় 0 লিখতে হবে, অ্যাডিশনাল ক্যাপিটালের জায়গায় 50,000 টাকা লিখতে হবে। এর আগেরটা কিন্তু অ্যাডিশনালে আমরা 0 লিখেছিলাম। যাই হোক, বুঝতে পারছেন। 10 সালে আমরা শুরু করি। প্রথমে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অ্যাসেট আমরা। এবার আসুন 10 সালের এটা দেখি। 10 সালে এখানে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি খেয়াল করতে হবে। এটা আমি একটু রেড মার্ক করে দিলাম। 4,60,000 টাকা আর 3 লক্ষ টাকা, 4,60,000 আর একে লাইবিলিটি 3 লাখ। এবার বিগিনিং ক্যাপিটাল, এখন 10 সালে যখন আসবেন তখন একটু খেয়াল করবেন যে বিগিনিং ক্যাপিটাল কত হবে। তো বিগিনিং ক্যাপিটাল
আমাদের 9 সালের শেষে যে সম্পদ এবং দায় থাকবে, এই যে সম্পদ আছে 4 লাখ আর লাইবিলিটি আছে 2.5 লাখ, তাহলে এখানে ক্যাপিটালের পরিমাণ 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা আমরা এখানে বের করলাম, এই 1.5 লাখ টাকা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ক্যাপিটাল লিখলাম 1.5 লাখ টাকা বিগিনিং ক্যাপিটাল। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 50,000 টাকা লেখা ছিল। নেট ইনকাম এটা আমাদের লেখা নেই, এটা বের করব। আর ড্রয়িংটা এখানে আমাদের 0, ড্রয়িং নাই। তাহলে সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলি। এই পাশে যোগ করলে কত আসে? 3 লাখ আর 1,50,000, 4,50,000 আর 50,000, 5 লাখ। তাহলে 5 লাখ প্লাস নেট ইনকাম, আর এ পাশে 4,60,000। সংখ্যাগুলো এক জায়গায় করি, আর সাইড চেঞ্জও করতে পারি। সাইড চেঞ্জ করে নিলাম, পক্ষান্তর করে এই পাশেরটা এই পাশে নিলাম আর ওই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 5 লাখ টাকা আমরা ডাইনের পাশে নিয়ে মাইনাস করলাম। এখন নেট প্রফিট দেখা যাচ্ছে যে 4,60,000 থেকে 5 লক্ষ টাকা মাইনাস করার পরে মাইনাস ফিগার দেখা যাচ্ছে 40,000 টাকা। তাহলে 10 সালে লস হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। 11 সালে চলে যান। 11 সালে অ্যাজুমিং ফাহিম মেড অ্যান্ড অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 15,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, অ্যান্ড হ্যাড এ ড্রয়িং 2,500 টাকা ইস মান্থ ডিউরিং 2011 সাল। 11 সালে 12 মাস, প্রতি মাসে 2,500 করে উত্তোলন করেছে সে। তাহলে 2,500 টাকা গুণন 12 মাস সে উত্তোলন করেছে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত বললাম? 15,000 টাকা মাত্র অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। নেট প্রফিট দেখাবো। তো আমরা সমীকরণটা চলে যাই 3 নম্বরে। 11 সাল অ্যাসেট লাইবিলিটি সব কিছু লিখলাম, সূত্রটা মানগুলো বসাই। এখানে আমরা অ্যাসেট লিখব কত সাল? 11 সাল। 11 সালের অ্যাসেট এই যে দেখা যাচ্ছে 5,90,000 আর লাইবিলিটি 4 লক্ষ টাকা। তো চলে আসি, আমরা মানটা দেখি। 5,90,000 সমান সমান 4 লক্ষ। 4 লক্ষ প্লাস বিগিনিং ক্যাপিটাল ছিল। এবার বিগিনিং ক্যাপিটাল বের করতে হবে। যখন আপনি 11 সালে অঙ্ক করবেন তখন 10 সালের অ্যাসেটটা মাইনাস করেন। অ্যাসেট ছিল 4,60,000 মাইনাস 3 লক্ষ, তাহলে 1,60,000 টাকা হলো বিগিনিং ক্যাপিটাল। এটা অবশ্যই আমরা সাইড নোটে দিয়েছি। এই যে 1,60,000 টাকা প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 15,000 টাকা প্লাস নেট ইনকাম দেওয়া নেই মাইনাস ড্রয়িং। এখন ড্রয়িং বলছে যে প্রতি মাসে 2500 গুণন 12 মাস 30,000 টাকা। এবার যোগ বিয়োগ করি 4 লাখ আর 1 লাখ। 5,75,000 থেকে 30,000 মাইনাস করলে 4 লাখ, এই 5,35,000 টাকা থাকে প্লাস নেট ইনকাম। এবার শুন, সাইড চেঞ্জ করলাম, নেট ইনকাম এবার মাইনাস 5,45,000 এখানে ছিল কত? 5,90,000 এই পেশে নিয়ে প্লাস করলাম, আর সেখান থেকে মাইনাস করলাম 5,45,000। 5,90,000 থেকে 5,45,000 চলে গেলে অনলি 35,000 টাকা লাভ থাকে, তাহলে নেট ইনকাম 45,000 টাকা। আশা করি বুঝতে পারছেন সমীকরণটি। সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা আমার বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন নির্ভুলভাবে। এবার আসুন 12 সালে যে অঙ্কটা এসেছে, প্রবলেম নাম্বার 3, খুবই সহজ। এটাও মিসিং অ্যামাউন্ট দেখাতে হবে। প্রেজেন্টেড বিলো ইনফরমেশন রিলেটেড টু দ্য সলভ। এখানে ইনফরমেশনগুলো সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। তো শিক্ষার্থীগণ, আমরা অনেকটাই সমীকরণ দেখলাম, এটা আপনারা একটু বের করতে পারবেন। আমার বইয়ে অনেক সুন্দরভাবে গোছাই দেওয়া আছে, এটা একটু সলভ করবেন। ছোট একটা অঙ্ক। 4 নম্বরে 13 সালে এসেছে এটা। এখন এখানে প্রেজেন্টেড বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। এক লাইনেই এখানে মাত্র রিকোয়ারমেন্ট আছে 1টা 2টা 3টা রিকোয়ারমেন্ট করতে হবে, 4 মার্ক দেবে। কত সাল এটা? 13 সাল। দেখুন প্রথমে বলছে অ্যাসেট আছে 1 লাখ টাকা, লাইবিলিটি আছে 70,000, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি মানে এক্সটার্নাল লাইবিলিটি। ওনার সিকিউরিটি দেওয়া নেই। তো ওনার সিকিউরিটি আমরা দেখলাম অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি প্লাস করার পরে এই যে যদি অ্যাসেট সমান সমান হয় তো একটা কাজ করতে পারি, ওনার সিকিউরিটি সমান সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটি। লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা সূত্রটা আগে লিখলাম, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, আর যার যার মান আছে লিখে নিলাম। এবার আমরা সাইডে এক কাজ করি, এই সংখ্যাটা এই পাশে নিয়ে বিয়োগ করি। বিয়োগ করে 30,000 টাকা, তার মানে ওনার সিকিউরিটি হলো অনলি 30,000 টাকা। সহজে পেয়ে গেলাম। নাম্বার নেক্সট বলছে এখানে অ্যাসেট দেওয়া নেই, কিন্তু এক্সটার্নাল লাইবিলিটি আর ইন্টারনাল লাইবিলিটি দেওয়া আছে। লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এই দুইটা যোগ করলে কিন্তু অ্যাসেট হয়। তাহলে সূত্রটা আমরা কীভাবে বলতে পারি? অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এই দুটো যোগ করি 1,05,000 টাকা, অথবা অ্যাসেট সমান সমান 1,05,000 টাকা হবে। ক্লিয়ার? এই যে লিখে ফেললাম, সহজ তো। নাম্বার 3, অ্যাসেট আছে 90,000 টাকা, লাইবিলিটি দেওয়া নেই, তবে ওনার সিকিউরিটি আছে 55,000 টাকা। এখন কাজ হবে লাইবিলিটি সমান সমান অ্যাসেট মাইনাস ওনার সিকিউরিটি।
তো আমরা মূল সূত্র লিখে পেলাম অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, যার যার মান আছে লিখে দিলাম, সমীকরণ করলাম, সমীকরণ করে লায়াবিলিটি পেয়ে গেলাম 35,000 টাকা। অ্যান্সার শেষ। তাহলে 35,000 টাকা হলো এক্সটার্নাল লায়াবিলিটি। এভাবে আলহামদুলিল্লাহ এখন আমার বই থেকে আপনারা এই অঙ্কগুলো সব এখনই সমাধান করে ফেলুন। শিক্ষার্থীগণ যখন যে ফরম্যাটে অঙ্কগুলো দেখবেন ভিডিও ক্লাস দেখার সাথে সাথে সমাধানটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিস করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। কারণ এখন আমরা যে ফরম্যাটটা শিখলাম, যদি এই অঙ্কগুলো আমাদের বই থেকে এখনই এগুলো সমাধান করেন, কারণ এগুলো সব বোর্ড প্রশ্ন আর এর বাইরে কিছু আসবে না। শুধু বোর্ড প্রশ্ন না, কোয়ালিটি একই কোয়ালিটি অঙ্ক সব দিয়েছি, এর বাইরে কিছুই নেই। একই জাতীয় অঙ্ক যদি এক জায়গায় সাজানো থাকে তাহলে আমরা বুঝতে অনেক সহজ হয়। তো সেই আপনাদের কথা মাথায় রেখে আমি সব বইটা সাজাইছি যে ইকুয়েশন মেথডে যতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, যত সালে এসেছে এবং গুরুত্বপূর্ণ সবগুলো আমি এক জায়গায় করেছি। এটা সুবিধা যে আপনি যদি এই ফরম্যাট থেকে অঙ্ক ধরে তাহলে সবগুলো পারবেন, কারণ এই অঙ্ক তো সব এক জায়গায় করা আছে। তো যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হলো। যদি ভিডিওটা আপনার উপকার আসে তাহলে আপনি নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে এটা কাজে লাগবে। আর কলেজ গ্রুপে, আপনাদের যে কলেজ গ্রুপ আছে গ্রুপ পেজে দিতে পারেন, তাদের মানুষের অনেক উপকার আসবে। তো শিক্ষার্থীগণ, আর যারা আপনারা বই নেবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আমাদের অফিস থেকে সরাসরি অনলাইনে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন, আর নকল হতে আপনারা মুক্তি পাবেন। কারণ বাইরে এখন ইজি প্লাস নামে অনেক বই ছাড়ছে, যাতে মানুষ সেখানে প্রতারিত হচ্ছে। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করেন। আর এরপরে দেখি আমাদের কোন পর্যন্ত আছে লাস্ট অঙ্কটি। লাস্ট অঙ্ক এখানে 10টা আরও আছে, হ্যাঁ এই 10টা অঙ্ক দেওয়া আছে, 10টায় আজকে আপনারা প্র্যাকটিস করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।